ভারতবর্ষে পা রাখার কিছুদিনের মধ্যেই মার্গারেট দর্শন পেলেন শ্রী শ্রী মা শারদার। অনুভব করলেন দয়া, মায়া, পবিত্রতা ও নিবিড় ভালোবাসায় মোড়া একজন ভারতীয় নারীকে। এর কিছুদিনের মধ্যে স্বামীজি তাকে দীক্ষা দিলেন ভারতের শাশ্বত সনাতন আদর্শে, ত্যাগ ও সেবার ব্রতে। যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। তার নাম দিলেন নিবেদিতা। আর মার্গারেট নিবেদন করলেন আপন অন্তরাত্মাকে ভারত মাতৃকার শ্রীচরণে। নমস্কার, সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মহুয়া। প্রতি বুধবার তাহাদের কথা সিরিজটি নিয়ে উপস্থিত হই আপনাদের সামনে। এই সিরিজটিতে আমরা সেই সমস্ত মানুষদের কথা শুনি, সেই সব মহাজীবনদের কথা শুনি যাদের অনুপ্রেরণায় আমাদের পথ চলা। আজ সকাল থেকে গলাটা একটু খারাপ, জানেন। প্রথমে ভেবেছিলাম যে এই রকম গলার স্বর নিয়ে কি আমরা এই ভিডিওটা করতে পারবো, সম্ভব হবে, কিন্তু পরে ভেবে দেখলাম আজকে যার কথা বলবো তিনি তার পার্থিব জীবনে ছিলেন মাত্র 44টি বছর। 28 অক্টোবর 1867 থেকে 13 অক্টোবর 1911। এই 44টি বছরে তার বিপুল কর্ম অনুপ্রেরণা, তার বিপুল কর্মজীবন আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছে, যেভাবে আমাদেরকে পথ চলতে সাহায্য করেছে, সে তার সামনে এইটা তো কিছুই না। তাই আজকে শুরু করব ভগিনী নিবেদিতার কাহিনী। আসুন শুনি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये स्वच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, যুগজননী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আভূমি প্রণাম নিবেদন করি। সনাতন অন্তর্নিহিত মাতৃশক্তির পূর্ণ বিকাশ যখন আলোকবর্তিকার রূপ ধারণ করে, তখন সেই আলোকে পূর্ণ স্নাত হয় বসুধা। কি অপূর্বতার ছন্দ, কি অপরূপ সেই লাবণ্য, কি অনির্বচনীয় তার প্রবাহমানতা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। বলা হয় লাইট ইজ দ্য শ্যাডো অফ গড, অর্থাৎ সর্বশক্তিমানের ছায়াই হলো আলো। আলো চিরকালই অন্তঃসত্ত্বা, শক্তি প্রসবিনী। সে তার আপন শক্তিতে সভ্যতা আর মানবতাকে উদ্বেলিত করে, উদ্ভাসিত করে। ভালোবাসা আর সহিষ্ণুতার শক্তিতে সে হয়ে ওঠে পুণ্যদায়িনী ও পবিত্রতা স্বরূপিনী। জগৎকে ধারণ করার শক্তিতে সে হয়ে ওঠে জগদ্ধাত্রী। এমনই এক সর্বগ্রাসী অপূর্ব আলো ভগবানের চরণস্পর্শে কোন মানবীর রূপ নিয়ে যখন এই ধরাধামে আসেন, তখন তিনি হয়ে ওঠেন ত্রিকালদর্শী। এমনই এক চিরমানবী হলেন ভগিনী নিবেদিতা। নিবেদিতা এক অনন্ত জীবন। নিবেদন তার হৃদয়ে, তার ধর্মে, তার চেতনায় ও সর্বোপরি তার কর্মে। নিবেদিতা জীবনের অনন্ত উৎসমুখ কোথায়? কোথায় সেই অম্লান শক্তি যা একাধারে অন্তরকে পুষ্ট করে তোলে
আবার একাধারে তাকে চিরতরে ধারণও করে। মুহূর্তকে অমৃত করার আনন্দে সময়ও মাঝে মাঝে গর্ভবতী হন। আসে এক অনিঃশেষ জন্মলগ্ন। 1896 সালের নভেম্বর মাসের এক রবিবারের শীতল অপরাহ্ন। ফায়ারপ্লেসের অগ্নিশিখার সম্মুখে উপবিষ্ট এক তরুণ সন্ন্যাসী। মুখ তাঁর ফায়ারপ্লেসের ঝলসে ওঠা অগ্নিশিখার চেয়েও উজ্জ্বল, যেন প্রাচ্যের কোনো তপঃক্লিষ্ট প্রাচীন ঋষি। আর সামনে তার অর্ধবৃত্তাকারে উপবিষ্ট ওয়েস্ট এন্ডের তৎকালীন বিদ্বজ্জন। সন্ন্যাসীর বাগ্মিতায় তারা যত না মুগ্ধ, তার থেকে অনেক বেশি চমৎকৃত তার প্রত্যক্ষানুভূতি থেকে উৎসারিত সত্য উপলব্ধিতে। মার্গারেট এসেছেন তার বন্ধুর আমন্ত্রণে। শুনেছেন তিনি ভারতীয় সন্ন্যাসীর কথা। শিকাগোর ধর্ম মহাসভায় যার একের পর এক বক্তৃতায় উদ্ভাসিত হয়েছে সমগ্র আমেরিকা তথা বিশ্ব মানবাত্মা। তবে মার্গারেটের এতদিন তেমন উৎসাহ হয়নি, অথবা হয়তো হয়নি সেরকম সুযোগও। শিক্ষায়, দীক্ষায়, মননে, ধী শক্তিতে এবং সর্বোপরি নতুন চিন্তা ভাবনায় ও নব কর্মপ্রেরণায় গোটা ইউরোপীয় সমাজের মধ্যমণি তিনি। সুগভীর তাঁর চিন্তাশীলতা, অসাধারণ তাঁর যুক্তিবোধ এবং অতুলনীয় তাঁর প্রজ্ঞা। এহেন মার্গারেট আজ মুখোমুখি সেই তরুণ সন্ন্যাসীর, মুখোমুখি দুই মহাজীবন, এবং সময় যেন মুহূর্তে গর্ভবতী হলো, যার অন্তরে অঙ্কুরিত হলো অতীত ভারতবর্ষের শিক্ষা, আদর্শ, গৌরব, এক নব ভারতবর্ষ গঠনের অনুপ্রেরণায়। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। মিস ম্যাকলাউডকে লেখা একটি চিঠিতে মার্গারেট নিজেই পরে লিখেছিলেন, সবই স্বামীজি, সবই স্বামীজি, সবই স্বামীজি, তার বাইরে আমার আর কিছুই নেই। ধরা যাক ওই সময় তিনি লন্ডনে আসেননি, জীবনটা তাহলে মুন্ডহীন কবন্ধ হয়ে যেত। কারণ আমি সর্বদাই জানতাম যে একটা কিছুর জন্য আমি অপেক্ষা করে আছি। আমি সব সময় নিজেকে বলেছি, আহ্বান আসবেই। আহ্বান এসেছিল। যদি তিনি না আসতেন, যদি তিনি হিমালয়ের শিখরে বসে ধ্যান করতেন, তাহলে আমি অন্তত কখনো এখানে আসতাম না। আপন অন্তরে ঈশ্বর উপলব্ধি এবং সত্যনিষ্ঠা ব্যতীত একটি জাতি মনের উত্তরণ অসম্ভব, এবং প্রকৃত শিক্ষার আলোকেই একমাত্র সে উত্তরণ সম্ভব। অথচ পরাধীন ভারতবর্ষে সমগ্র চেতনা যে নিমজ্জিত অন্ধ পরানুকরতা ও নির্লজ্জ স্বার্থান্ধতার অন্ধকারে। আর তার সব থেকে বেশি শিকার ভারতীয় নারী সমাজ। অশিক্ষা, কুসংস্কার ও অন্ধ আচার বিচারের মোহজাল তাদের ভুলিয়ে দিয়েছে আপন অতীত গরিমা। কিন্তু কোনো পাখি যেমন তার একটি মাত্র ডানায় ভর করে উড়তে পারে না, ঠিক তেমনি নারী পুরুষের সমান উন্নয়ন ছাড়া তার স্বপ্নের ভারত গঠনের আশাও যে তেমনি সুদূর পরাহত। স্বামীজি তা উপলব্ধি করেছিলেন মর্মে মর্মে। কিন্তু তিনি জানতেন বাইরে থেকে কেউ কিছু করতে পারবে না, তার জন্য প্রয়োজন আপন অন্তরের সেই আলো, এবং একমাত্র প্রকৃত শিক্ষার স্পর্শেই জ্বলে উঠবে সেই আলোক। তিনি তার শিষ্যকে বলছেন, কিন্তু জানিস, সাধারণের ভিতর আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নাই। কিন্তু দেশি ধরনে ওই কাজ করতে হবে। পুরাণ, ইতিহাস, গৃহকার্য, শিল্প, ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমানে বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে। তিনি বিশ্বাস করতেন ভারতীয় নারী হয়ে উঠবে অননুকরণীয়, সমগ্র বিশ্বের নারী জাতির কাছে আদর্শ স্বরূপ। তিনি এও বিশ্বাস করতেন পবিত্রতা, সংযম ও ত্যাগের আদর্শই ভারতবর্ষের সনাতন আদর্শ, এবং যে আদর্শ এতদিন ভারতীয় নারীদের করে তুলেছিল মহিমময়ী, অতুলনীয়া, কালে তাই আবার ভারতবর্ষকে ফিরিয়ে দেবে
আপনার হৃত গৌরব। এদিকে প্রথম সাক্ষাৎকারের পর থেকেই মার্গারেটকে গভীরভাবে প্রভাবিত করলেন সেই সন্ন্যাসী। যে ব্রিটিশ রাজশক্তি তাদের দেশের শাসনকর্তার সিংহাসনে, এই নির্ভীক সন্ন্যাসী সেই দেশের মানুষের কাছেও হয়ে উঠেছেন রাজার রাজা। তার সত্যনিষ্ঠা, আত্মত্যাগ, গভীর স্বজাতি প্রেম ও বিশ্ব মানবাত্মার আদর্শ মুগ্ধ করেছে তার তরুণীর হৃদয়কে। এতদিনের সযত্ন লালিত সংস্কার ভেঙে যাচ্ছে সত্যদ্রষ্টার আলোকে। তার অপূর্ব অধ্যাত্ম অনুভূতি উৎসারিত বক্তব্যের আকর্ষণে মার্গারেট ছুটে বেড়াচ্ছেন সন্ন্যাসীর এক বক্তৃতা সভা থেকে অপর বক্তৃতা সভায়। ক্রমে সমস্ত প্রশ্নের এক ও একমাত্র সমাধান পেলেন আত্মসমর্পণে। ক্রমশ দুর্নিবার হয়ে উঠল তার আত্মনিবেদনের বাসনা। কোন ঘর ছাড়া বৈরাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। কিন্তু স্বামীজির মার্গারেটের স্বামীজির মনে বুঝি সামান্য দ্বিধা। তার দেশের সাধারণ সমাজ কি মেনে নিতে পারবে এই বিদেশিনীকে? আর চিরশৈত্যের দেশ আয়ারল্যান্ডের অধিবাসী এই তরুণীও কি পারবে তার দেশের তাপপ্রবাহের সাথে মানিয়ে নিতে? তবে এ দোলাচল নিতান্তই ক্ষণস্থায়ী। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষ এখন মহীয়সী মহিলার জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি আপন স্বদেশ ছেড়ে, আপন প্রিয়জনদের ছেড়ে, নিজের প্রতিষ্ঠিত জীবনের অমোঘ আকর্ষণ ত্যাগ করে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল পা রাখলেন সুদূর ভারত ভূমিতে, যার সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলেছেন, যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যায়, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষে পা রাখার কিছুদিনের মধ্যেই মার্গারেট দর্শন পেলেন শ্রী শ্রী মা শারদার। অনুভব করলেন দয়া, মায়া, পবিত্রতা ও নিবিড় ভালোবাসায় মোড়া একজন ভারতীয় নারীকে। এর কিছুদিনের মধ্যে স্বামীজি তাকে দীক্ষা দিলেন ভারতের শাশ্বত সনাতন আদর্শে, ত্যাগ ও সেবার ব্রতে। যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। তার নাম দিলেন নিবেদিতা। আর মার্গারেট নিবেদন করলেন আপন অন্তরাত্মাকে ভারত মাতৃকার শ্রীচরণে। এই পবিত্র দিনটিকে স্মরণ করে নিবেদিতা পরে তার ডায়েরিতে লিখেছিলেন, আমার জীবনের সব থেকে আনন্দময় সকাল। মর্মে মর্মে তিনি অনুভব করতেন ভারত মাতার প্রতি স্বামীজির নিবিড় প্রেম, তাই তিনিও হয়ে উঠতে চাইতেন প্রকৃত অর্থে ভারতবাসী। স্বামীজির থেকে তিনি গভীরভাবে অধ্যয়ন করতেন বেদ, বেদান্ত, উপনিষদের মর্মার্থ। তা অনুরণিত হতো তার সমস্ত সত্তায়। বিস্মিত হয়ে তিনি শুনতেন ভারতবর্ষের ইতিহাস, দর্শন, সাহিত্য, সমাজ ও ভারতীয় মহামানবদের জীবনের অপরিসীম ঐশ্বর্য। ক্রমে তিনি উপলব্ধি করলেন দুঃখ দারিদ্র্যপূর্ণ, কুসংস্কারাচ্ছন্ন, পরাধীন যে ভারতবর্ষ বিশ্ববাসীর চোখের সামনে রয়েছে, তার আড়ালে রয়েছে আপন হৃদয়ে অতুল আধ্যাত্মিকতার ঐশ্বর্যে পরিপূর্ণ, ত্যাগ ও তপস্যাময় অন্য এক ভারতবর্ষ। ভারতবর্ষকে তিনি ভালোবাসলেন বড় নিবিড়ভাবে। বিপ্লবী বিপিনচন্দ্র পাল তাই সত্যই বলেছিলেন, নিবেদিতা ভারতবর্ষকে যেরূপ ভালোবাসিতেন, ভারতবাসীও ততটা ভালোবাসিতে পারিয়াছে কিনা সন্দেহ।
ভারতবর্ষ শব্দটি তিনি জপ করতেন। ভারতবর্ষের সব কিছু খুঁটিনাটিকে তিনি শ্রদ্ধার সাথে পূজার দৃষ্টিতে দেখতেন। এমনকি কোনো আচার বা সংস্কারকেও তিনি কখনো অশ্রদ্ধার দৃষ্টিতে দেখার কথা ভাবতেও পারতেন না। ভারতের শিক্ষা বিস্তারে, বিশেষত নারী শিক্ষা বিস্তারের যে গুরু দায়িত্বে তিনি আদিষ্ট ছিলেন, তা করতে গিয়ে তিনি কত বাধা, কত অশ্রদ্ধা, কত নিন্দার যে সম্মুখীন হয়েছিলেন তা সহজেই অনুমেয়। কিন্তু যাদের জন্য তাঁর এই আত্মত্যাগ, তাদের এত ঔদাসীন্যকেও তিনি গ্রহণ করেছিলেন শ্রদ্ধা মিশ্রিত নির্লিপ্ততায়। তার নিবেদিতা বিদ্যালয়ের ছাত্রীদের কোনো আচার বিচারকে তিনি কখনো ক্ষুণ্ণ করতেন না। এমনকি তার কোনো ছাত্রী তার ছোঁয়া এড়িয়ে গেলেও তিনি ক্ষুণ্ণ হতেন না, বরং তার নিষ্ঠার প্রতি তিনি শ্রদ্ধা বোধ করতেন। ছাত্রীদের তিনি শিক্ষা দিতেন ভারতীয় আদর্শ সেবা ও ত্যাগের। স্বামীজির শিষ্যা সত্যই বিশ্বাস করতেন আপন ঐতিহ্য সংস্কার বর্জন করে পাশ্চাত্যের নানা তথ্য সংগ্রহ, সামাজিক উদ্দামতার অনুকরণ কখনোই ভারতীয় সংস্কৃতি নয়, তার শিক্ষার আদর্শও নয়। তাই স্বয়ং রবীন্দ্রনাথের প্রস্তাব তার ছোট কন্যাটিকে ইংরাজি ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়াতেও তিনি রাজি হননি। তার হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে একটি সুর আলোড়িত হতো, স্বামীজির গভীর স্বদেশ প্রেমের সাথে তার মানব প্রেম। স্বামীজি বলতেন, ভারতের কল্যাণেই জগতের কল্যাণ। নিবেদিতা বুঝেছিলেন স্বামীজি তার উপর দায়িত্ব অর্পণ করেছেন এমন এক জাতির চরিত্র গঠনের, যে জাতি আপন ইতিহাসের গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সম্পূর্ণ উদাসীন, যে জাতি আপন হৃদয়ের সম্পূর্ণ ঐশ্বর্য ভুলে গিয়েছে। তিনি বুঝেছিলেন তাকে তুলে নিতে হবে স্বামীজির অসমাপ্ত বিপুল কর্মভার। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামীজির মহাপ্রয়াণের পরও তাই এতটুকু শোক প্রকাশেরও অবসর পেলেন না শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। আপন স্বাচ্ছন্দ্য দূরস্থ, সামান্য আহার নিদ্রাও ভুলে গেলেন তিনি। একের পর এক বক্তৃতায় তিনি যেমন জাতীয়তার আদর্শ তুলে ধরলেন ছাত্রছাত্রীদের সামনে, তাদের শিক্ষা দিলেন বীর হতে, নির্ভীক হতে, অপরদিকে স্বাধীনতা সংগ্রামীদের যোগালেন অনুপ্রেরণা, সাহস আর তাদের সংকট মোচনের নির্ভরতা। তিনি বিশ্বাস করতেন সত্যের শক্তি অপরিমেয়, আর তিনি এও বিশ্বাস করতেন জীবন জীবন জীবন, আমি জীবন চাই, আর জীবনের একমাত্র প্রতিশব্দ হলো স্বাধীনতা। তা না থাকলে মৃত্যুও শ্রেয়। আর স্বাধীনতা শুধু বাইরের নয়, স্বাধীনতা আসলে অন্তরের। সে স্বাধীনতার সর্বাপেক্ষা সুন্দর প্রকাশ হয়েছে স্বয়ং রবিগুরুর কলমে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। শুধু ছাত্রছাত্রী বা স্বাধীনতা সংগ্রামীদেরই নয়, নিবেদিতা জাতীয়তার আদর্শে উদ্বুদ্ধ করতেন শিল্পী থেকে সাহিত্যিক, বিজ্ঞান সাধক সকলকেই। নিবেদিতা বিশ্বাস করতেন ভারতবর্ষের জাগরণ শুধু রাজনৈতিক বা ধর্মীয় ক্ষেত্রেই হবে না, বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, ইতিহাস, শিল্প সর্বক্ষেত্রেই ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। অতুল প্রতিভার অধিকারী হওয়া সত্ত্বেও শুধুমাত্র পরাধীন দেশের ভারতবর্ষের মানুষ বলে আচার্য জগদীশচন্দ্র বসুর পদে পদে লাঞ্ছনা নিবেদিতাকে ব্যথিত করে তুলেছিল। 1901 সালে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি জগদীশচন্দ্রের গবেষণালব্ধ প্রবন্ধের প্রকাশ বন্ধ করে দিলে নিবেদিতার পরামর্শে তিনি সেগুলি গ্রন্থাকারে প্রকাশের সিদ্ধান্ত নেন এবং তার প্রতিটি গ্রন্থ লিভিং অ্যান্ড নন লিভিং, প্ল্যান্ট রেসপন্স, কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি এবং ইরিটেবিলিটি অফ প্লান্টস নিবেদিতা শুধু সম্পাদনাই করে দেননি, গ্রন্থগুলির ভাষাও বহুলাংশে তাঁরই একান্ত ইচ্ছা ও অনুপ্রেরণায় জগদীশচন্দ্র বসু পরে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে আজও ভারতীয় ছাত্ররা অবিচ্ছিন্ন বিজ্ঞান সাধনার সুযোগ লাভ করে। জগদীশচন্দ্র বসু নিজেই তার অবদানের প্রতি শ্রদ্ধা রেখে বলেছিলেন,
নিবেদিতার স্বপ্নই আমার বসু বিজ্ঞান মন্দিরের মধ্যে রূপায়িত। বিংশ শতাব্দীর প্রথমে বাংলায় জাতীয় ধারায় যে শিল্প আন্দোলনের সূচনা হয়, অবনীন্দ্রনাথ, হ্যাভেল, কুমার স্বামীর মতো শিল্পীদের নিয়ে, তারও প্রাণকেন্দ্র ছিলেন নিবেদিতা। স্বামীজির থেকে অনুধ্যান করা ভারতীয় শিল্পের যে সমস্ত বৈশিষ্ট্য সম্বন্ধে এমনকি তৎকালীন ভারতীয় শিল্পীরাও অবহিত ছিলেন না, সেই শিল্পদৃষ্টি তিনি প্রবেশ করিয়ে দিয়েছিলেন সেই সব শিল্পীদের মধ্যে। শুধু তাই নয়, শিল্পী নন্দলাল বসু, অসিত কুমার হালদার প্রমুখকে ছাত্রাবস্থায় দেশীয় রীতিতে শিল্পচর্চার পাশাপাশি তিনি আপন ব্যয়ে অজন্তায় পাঠিয়েছিলেন, পরবর্তী জীবনে স্বদেশী শিল্পের প্রকৃত রূপ অনুধাবনে, যা তাঁদের অপরিসীম সাহায্য করেছিল। আবার দেশাত্মবোধের বিস্ফোরক কবি হিসাবে পরিচিত তামিল কবি সুব্রহ্মণ্য তার জীবনে নিবেদিতার অপরিসীম অবদানের কথা অপরিমেয় শ্রদ্ধায় স্মরণ করেছেন তার দুটি গ্রন্থের উৎসর্গপত্রে। আমি এই ক্ষুদ্র গ্রন্থখানি আমার শিক্ষাদাত্রী শ্রীচরণে নিবেদন করলাম, যিনি আমাকে ভারত মাতার ভাবমূর্তি দর্শন করিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ যেমন বিশ্বরূপ দেখিয়ে যথার্থ আত্মজ্ঞান দান করেছিলেন অর্জুনকে, সেইভাবে আমার মধ্যে দেশাত্মবোধ তিনি অনুপ্রবিষ্ট করিয়েছেন। এবং অপরটিতে তিনি লিখেছিলেন, এই গ্রন্থখানি আমি ভগবান বিবেকানন্দের ধর্মপুত্রী শ্রীমতী নিবেদিতা দেবীকে উৎসর্গ করছি। তিনি শব্দমাত্র উচ্চারণ না করে এক ক্ষণ মুহূর্তে আমাকে দেশমাতার যে যথার্থ রূপ এবং আত্মোৎসর্গের মহিমা অনুধাবন করিয়ে দিয়েছিলেন, তাই আমাকে পরবর্তী জীবনে আমার লেখার কাজে বহুলাংশে সাহায্য করেছে। আর এ সমস্তই তিনি করেছেন স্বামীজির কাজ হিসেবে। স্বামীজির অলৌকিক দেশপ্রেমী মূর্ত হয়ে উঠেছিল তার মানস কন্যার মধ্যে। পরিশেষে বলা যায়, নিবেদিতার মতো এমন প্রেমদীপ্ত হৃদয়, এমন অসীম ধৈর্যের আধার, এমন স্বার্থ শূন্য অন্তরাত্মা, এমন ভালোবাসায় সিক্ত অন্তর্জ্যোতি আর কোথায়? নিবেদিতা হলেন নূরজাহান, জগতের আলো। তার আর এক অনুক্ষণ নির্ভরতা হলো তার শক্তি। স্বামীজি বলেছিলেন, ভবচির অধিষ্ঠিত ওজসী বীরনাম এবং করতলগত মুক্তির ন কাপুরুষানাম। অর্থাৎ চির তেজস্বী হও, মুক্তি বীর দিগেরই করতলগত, কাপুরুষ দিগের নয়। নিবেদিতা সেই অসীম তেজ, সেই অনিঃশেষ বসন্তকাল, সেই অনন্ত ভোর, সেই অমোঘ সংকল্প, সেই অন্তহীন সান্নিধ্য। নিবেদিতা স্বর্ণ চাপায় মোড়া অপূর্ব এক আলো, যে আলো আকস্মিকতার সাজে সজ্জিত কোনো নিপুণ ছদ্মবেশ নয়। নিবেদিতা এক অনির্বচনীয় সত্যনিষ্ঠার অক্লান্ত অনুশীলন, সেই সত্যনিষ্ঠা যা স্বপ্রকাশিত এবং আপনি আপনার পুরস্কার। নিবেদিতা এক মৃত্যুহীন প্রাণ, এক অক্ষয় নিরাকার বাণী। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় না। আজ তাহলে এই পর্যন্তই। পরের সপ্তাহে আবার ফিরে আসব অন্য কোনো মহামানবের জীবন কাহিনী নিয়ে। আসলে এই অস্থির সময়ে মনে হয় আমাদের সঠিক পথের দিশা দেখাতে পারে একমাত্র এই মহামানবদের জীবন কাহিনী। তাই যদি আপনাদের এই সিরিজটি শুনতে হয়, তাহলে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন সময় আপডেটসের ফেসবুক পেজটিকেও। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আত্মীয়, বন্ধু, পরিবারের মধ্যে। ধন্যবাদ।